গল্প ডার্ক ওয়েব লাভ, লেখায় রেজিয়া জেসমিন। আসসালামু আলাইকুম। এই মেয়ে, তোমার সমস্যা কি? আপনি নেতা সাহেব? দিন দিন সাহস বাড়ছে, বলতে হবে। তা হবে না। এমনি এমনি কি পাষাণ, নির্দয়হীন লোকের প্রেমে পড়তাম? মেয়ে, তুমি আগুনে নামার চেষ্টা করছো, জলে পুড়ে ছাই হয়ে যাবে। তবে তাই হোক, তবুও আপনাকে চাই, নেতা সাহেব। মেয়ে, তোমার খুব সাহস। আমার সামনে একজন মানুষ দাঁড়াতেই ভয় কুঁকড়ে যায়। যার জীবনে হাত রাখি, তার বংশধরও খুঁজে পাওয়া যায় না। সেখানে তুমি আমাকে নিয়ে খেলা করছো? এর পরিণতি কি হবে ভেবেছো তো? হুম, নেতা সাহেব, সব ভেবে চিন্তে আপনার প্রেমে পড়েছি। তা মেয়ে, সাহস যেহেতু বেশি, সামনে এসে প্রপোজালটা করে যাও। না, নেতা সাহেব, এত সহজে লুকাচুরি শেষ করতে বলছেন? তাও ভালো, খেলা জমবে। তবে মেয়ে, মনে রাখবে, যেদিন খাঁচায় বন্দি হবে, সেদিন পালানোর পথ খুঁজে পাবে না। দেখা যাক তাহলে, আরেকবার বলবো? না, তোমার এই আরেকবার বলবোটা কয়েক মাস ধরে শুনে আসছি। ডিসকাস্টিং। না, আপনাকে শুনতে হবে। আমি আপনাকে। বলতে বলতে টুনটুন করে কয়টা কেটে যায়। টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে শুরু করে আরিয়ান, রাগটা নিয়ন্ত্রণ করার জন্য। আজ 3 মাস ধরে একটা মেয়ে অজানা অজানা আইডি থেকে কল করে বিরক্ত করে যাচ্ছে। খবর নিয়ে দেখে, আইডিগুলো হ্যাক করা হয়েছে। এই 3 মাসে কোথায় কোথায় না খুঁজেছে মেয়েটা। বাবা আশফাক চৌধুরী, একজন চেয়ারম্যান, মা মমতা চৌধুরী। তাদের একমাত্র ছেলে আরিয়ান চৌধুরী, ছাত্রনেতা, সাথে একজন দক্ষ বড় ব্যবসায়ী। আজ একটা মিটিং ছিল, প্রস্তুতি নিচ্ছিল, তার মধ্যে এই কলটা। আরিয়ান চৌধুরীর নাম শুনলে এক কথা এলাকা কাঁপে। সেখানে 3 মাস ধরে একটা মেয়ে তাকে বিরক্ত করে নাকানি চুবানি খাওয়াচ্ছে, কিন্তু মেয়েটার পরিচয় পাচ্ছে না। খুব চালাক মেয়েটা, 11টা আইডি থেকে কল দিয়েছে, সব হ্যাকিং আইডি। ভাই, চলেন, মিটিংয়ের টাইম হয়ে গেছে। সানভি। আরিয়ান চুপচাপ, এখনো নিচের দিকে তাকিয়ে আছে, রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ভাই, কিছু হয়েছে? মেয়েটা আবার কল দিয়েছে। সানভি। ভাই, কি করা যায় বলুন? মেয়েটা খুব চালাক, সতর্কতার সাথে সব কাজ করে। আচ্ছা, তুই যা, সানভি, আমি আসতেছি। সানভি চলে যেতে যাবে, হঠাৎ আরিয়ান কিছু একটা ভেবে বলে, আজ কোথা কি কোনো সভা বসছে? হুম, ভাই, আপনার বাবার বিপক্ষে দল, আত্মাবুল্লাহর ভার্সিটির পাশে। আচ্ছা, যা তুই, আমি আসতেছি, বলে এক রহস্যময় হাসি দেয়। সারাদিন নানান কাজের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরল আরিয়ান। বাইরের কঠোরতা যতই থাকুক, ঘরে সে এখনো মায়ের অবাধ্য সন্তান নয়। কখন আসে, কখন কি করে, সবকিছুর হিসাব দিতে হয়। রুমের দিকে যেতে যেতে বলল, মা, 1 কাপ কফি পাঠিয়ে দাও, আমি রুমে যাচ্ছি। মমতা রান্নাঘরের দিকে তাকিয়ে বললেন, মিনা, যা তো, তোর দাদা ভাইয়ের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। মিনা হাসি মুখে বলল, জি আপা, যাচ্ছি। কিন্তু একটা কথা ছিল। হুম, বল। দাদা ভাইরে একটা বিয়ে করাই দেন আপা। বাসাটা আর একটু ভরপুর হোক। মমতা একটু থমকালেন, যেন কথাটা ভেবে দেখছেন। তারপর ধীর পায়ে রান্নাঘরে গিয়ে মিনার হাত থেকে কফির কাপটা নিয়ে নিলেন। আরিয়ান তখন ল্যাপটপ খুলে ব্যস্ত হয়ে পড়েছে। মমতা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এই নে তোর কফি। আরিয়ান চোখ সরিয়ে তাকিয়ে বলল, শুধু কফি দিতে আসছো, তা তো মনে হচ্ছে না। বলো, কি বলতে এসেছো? মমতা মুচকি হাসলেন, কি করে বুঝলি? মা, আমি তোমার ছেলে। আচ্ছা, আশফাক চৌধুরী কোথায় এখন? মমতা বিরক্ত মুখে বললেন, তোরা বাবা ছেলে কি আমাকে কিছু বলে যাস নাকি? আরিয়ান চোখ ঘুরিয়ে বলল, মা, আবার শুরু করছো?
ঠিক আছে, এবার বলো কি বলতে এসেছো। রোজা চৌধুরীর সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাকালো আরিয়ান। রোজা চৌধুরীকে? তোর ফুফির মেয়ে। তারা তো বিদেশে থাকে, তাই না? হুমম। কিন্তু তোর বাবা বলেছে দেশে এনে বিয়েটা দিয়ে দেবে। আরিয়ান হাসলো। তাহলে বলো না সেখানে ওকে বিয়ে দিতে। এখানে আমার নারী বিদ্বেষ আছে জানো না? গায়ে পড়ে একাম করতে আসে। মমতা বিরক্ত হয়ে বললেন, আমি আর পারি না তোদের বুঝাতে। যেমন বাপ তেমন ছেলে। রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আরিয়ান আর একবার মুচকি হেসে ল্যাপটপের দিকে মন দিল। বর্ষার শেষ প্রহরে আসে শরৎ, প্রকৃতিকে দেয় এক নতুন রূপ। আকাশ হয় নীল, তাতে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। নদীর পানিতে শাপলা ফুল ফুটে, কাশফুল দুলতে থাকে বাতাসে। ঘড়ির কাঁটা তখন সকাল 10টা ছুঁই ছুঁই। আরিয়ান ধীর গতিতে চোখ মেলে, বিছানার পাশে রাখা ফোনটা কাঁপছে বারবার। একের পর এক অচেনা নম্বরের কল আসছে। আজকাল অচেনা নম্বর থেকে কল এলে বিরক্ত লাগে। কে নাকে কল দিচ্ছে? কিন্তু সামনে বাবার নির্বাচন, এ সময়ে কোনো কিছু হালকাভাবে নেওয়া যাবে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কানে লাগায়। বেলা বাজে কয়টা, কোনো খবর আছে? অপরিচিত মেয়েলি কণ্ঠ শুনে খানিকটা থমকে গেল আরিয়ান। ভ্রু কুঁচকে বলল, মেয়ে, তুমি আবার শুরু করলে? ওপাশ থেকে হাসির আভাস পাওয়া গেল। মেয়েটা যেন আরেকটু কণ্ঠে খেলিয়ে বলল, আজকে আশফাক চৌধুরীর জন্য ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করা হয়েছে, আর আপনি এখনো প্রস্তুত হননি। তাছাড়া আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছেন নাকি ভার্সিটিতে? শো নট গুড, নেতা সাহেব। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিন। বলেই মেয়েটি ফোন কেটে দিল। আরিয়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। যতটা চালাক ভেবেছিল তার চেয়ে দ্বিগুণ চালাক মেয়েটা। একটু হাসলো, তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াল। কেমন আছিস বোন? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। দেশে কখন ফিরবি? এই তো ভাই, একটু সময় আছে। আরিয়ান কোথায়? হয়তো ফ্রেশ হচ্ছে। আজকে ভার্সিটিতে যেতে হবে আমাদের। ও আচ্ছা, তাহলে রাখি। ভালো থাকিস। দাঁড়া, রোজা কোথায়? যতবার কথা বলি এড়িয়ে যাস। ব্যাপার কি? অন্য কোথাও বিয়ে ঠিক করলি নাকি? বলে হেসে উঠে আশফাক, সাথে মমতাও। কি বলো ভাইজান? মেয়ে তোমাদের, তা তো অনেক আগেই জানো। মুখ ফুলিয়ে বলে আয়রা। হুমম, তাড়াতাড়ি আয়। আমার ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। বউ পেলে ঠিক হয়ে যাবে। আশফাক হেসে বললেন। হুমম, বেঈমানের ছেলে। এই জন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ফোন দিয়ে এঁটেছ? আরিয়ান রাগী গলায় বলে উঠল। মমতা আর আশফাক হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আশফাক গম্ভীর মুখে বললেন, তেমন কিছু না, এই বয়সে একটা বউয়ের প্রয়োজন বুঝলি? কেন? মা আছে না তোমার? আবার আরেকটা লাগবে? আশফাক সাহেব কপালে হাত রেখে বললেন, কি বলে এই ছেলে? আমি তার বউয়ের কথা বলছি, আর সে আমার সংসার ভাঙার চিন্তায় আছে। হুমম, সত্যি কথা বললেই সবাই শয়তান হয়ে যায়। বেশি দেরি করো না। তোমার কোনো এক বউমা ফোন দিয়ে তাড়া দিচ্ছে ভার্সিটিতে যেতে। কি? কার বউমা? তোমার বউমা। অনেকগুলো ফেক আইডি দিয়ে কল দিয়ে কান ঝালাপালা করে দিচ্ছে। বিরক্ত হয়ে যাচ্ছি পাপা। মেয়েটাকে একবার পেলে চিবিয়ে খাবো। মমতা আর আশফাক এসে উঠলেন। আরিয়ান চোখ সরু করে তাদের দিকে তাকালো। আচ্ছা, মেয়েটাকে পেলে আমাদের একটু দেখাস। সাহস আছে, বলতে হবে।
পছন্দ হলে বৌমা বানিয়ে নিয়ে আসবো। আশফাক বললেন, পাপা। আরিয়ান বিরক্ত হয়ে বলল, আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। গাড়ি ছুটে চলল ভার্সিটির পথে। ভার্সিটির সামনে এসে থামতেই দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে স্বাগত জানালো। বাবা ছেলে দুজনই আজ সাদা ব্রাউজার পরে এসেছে। আশফাক চৌধুরী এক অনন্য ব্যক্তিত্ব, যার বয়স তার সৌন্দর্যকে আরো গম্ভীর ও মাধুরময় করে তুলেছে। তার চেহারায় অভিজাত দীপ্তি, প্রশান্ত চাহনি আর চোখে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। অন্যদিকে আরিয়ান চৌধুরী তারুণ্যের উজ্জ্বলতা নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে এক অদম্য আকাঙ্ক্ষা, জয় করার, শেখার, বাঁচার। গড়নে বাবার ছায়া, কিন্তু চোখের দৃষ্টিতে এক ধরনের তীক্ষ্ণতা, যা কেবলই তরুণ বয়সের বৈশিষ্ট্য। বাবা ও ছেলে পাশাপাশি দাঁড়ালে যেন দুটি প্রজন্ম এক হয়ে যায়, একজন সময়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ, আরেকজন ভবিষ্যতের সম্ভাবনায় উজ্জ্বল। স্যার, আসুন, আমরা সবাই খুব খুশি আপনারা আমাদের ভার্সিটিতে পা রেখেছেন। আরে, এভাবে বলছো কেন, কায়সার? এখনই তো ছুটিয়ে দিচ্ছ, হাসলেন আশফাক। না স্যার, চলুন, অনুষ্ঠান শুরু হবে। আরিয়ান হাঁটতে হাঁটতে চারপাশে চোখ বুলিয়ে নেয়, যেন অচেনা মেয়েটাকে খুঁজছে। কিন্তু সে তো তাকে কখনো দেখেনি, তাহলে চিনবে কিভাবে? তবু এক অদ্ভুত অনুভূতি বলে, যদি সে কাছেই থাকে, তবে ঠিকই চিনে ফেলবে। ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য থমকে যায় সে, দৃষ্টি চলে যায় অপরিচিত কিছু মুখের দিকে। কোথাও কি লুকিয়ে আছে সেই অচেনা উপস্থিতি? স্টেজে বসেই আরিয়ান মোবাইলটা হাতে নেয়, কিন্তু পরের মুহূর্তেই তার ভ্রু কুঁচকে যায়। অচেনা এক নম্বর থেকে কল। সে বুঝতে পারে কে হতে পারে, তাই কোনো দ্বিধা ছাড়াই রিসিভ করে বলে, মেয়ে, তুমি দিন দিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসে, কেমন যেন রসিকতার সুরে। নেতা সাহেব, এখন আপনাকে ছেড়ে শ্বশুরের ওপর ক্রাশ খেতে ইচ্ছে করছে। আরিয়ান চোখ বড় বড় করে ফেলে। ওরে ফাজিল মেয়ে, তোমার নজর তো খুবই খারাপ। ছি, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলেন নেতা সাহেব? দেখুন তো, আমার শ্বশুরকে ফোনটা দেন। দুজনকে বেশ মানাচ্ছে সাদা রঙে। আরিয়ান দাঁতে দাঁত চাপে। তুমি কোথায় বলো তো? আমি আছি। আপনি চোখ বন্ধ করুন, আর আমার কণ্ঠ শুনে আমাকে অনুভব করুন। মেয়ে, তুমি আমাকে পাগল বানাতে চাচ্ছ? তা আপনি হবেন? আমার ইচ্ছে নেই। পাগলের সাথে কি সংসার করা যায়? তবে আপনার জ্বলন্ত রূপটাই ভালো লাগে নেতা সাহেব। আরিয়ান মাথা ঝাঁকায়। উফ মেয়ে, তোমার এই কথাগুলো একদিন রাতে তোমাকে ভয়ানকভাবে কাঁদাবে, মনে রেখো। তা বলছেন নেতা সাহেব? হুম, একদিন লোহার জাল দিয়ে এমনভাবে বাঁধবো, ছেঁড়ার শক্তিও পাবা না। উহুম নেতা সাহেব, জাল ছিঁড়ার জন্য তো আপনাকে ভালোবাসি নাই। শুন মেয়ে, ভালোবাসার কথা মুখে বলা ভালো, কিন্তু আমার অত্যাচার সহ্য করার ক্ষমতা আছে তো? নেতা সাহেব, হুমম, আমাকে সামলানোর ক্ষমতা আপনার আছে তো? ছি মেয়ে, তুমি কি আমার শক্তির পরীক্ষা নিতে চাও? এমন সময় পাশ থেকে আশফাক বলে উঠল, কিরে আরিয়ান, কার সাথে কথা বলছিস? আরিয়ান মুচকি হাসল। তোমার সেই অচেনা বৌমা, কথা বলবে নাকি? কয় দে তো। সাথে সাথে কল কেটে দিল সে। ফোনটা নামিয়ে আশফাকের দিকে তাকিয়ে বলল, দেখছো বাবা, কেন রাগ ওঠে? মেয়েটা আমার শক্তির পরীক্ষা নিতে চাচ্ছে। আমি অসুস্থ ফিল করছি পাপা, মেয়েটাকে কবে পাবো বলো তো? মান সম্মান সব না খেয়েছি তো মেয়েটার। আশফাক ভ্রু উঁচিয়ে বলল, মুখে লাগাম দে শয়তান ছেলে। বাবার সামনে কি সব বলছিস? আর ভুলে যাস না, এটা তোর প্রাইভেট জায়গা না, পাবলিক প্লেস।
বাবা, তুমি আমার দিকটা বুঝতে পারছো না। থাকো তুমি এখানে, বলে আরিয়ান উঠে গিয়ে গাড়ির পাশে দাঁড়ায়। হঠাৎ করেই তার চোখ চলে যায় রাস্তার একপাশে থাকা এক মেয়ের দিকে। মুখে মাস্ক, লম্বা ওড়না গলায় জড়ানো, পায়জামার মতো ঢিলেঢালা জামা। চুলগুলো খুব লম্বা না, আবার ছোটও না। এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটাকে চেনে সে, কিন্তু না। আরিয়ান মাথা ঝাঁকিয়ে চোখ সরিয়ে নেয়, কারণ সে তেমন নয়। মেয়েদের প্রতি ইন্টারেস্টেড হতে পারে না। ঠিক তখনই হঠাৎ কিছু একটা খটকা লাগে তার। একটু দূরে দাঁড়িয়ে থাকা আশফাক রাস্তা পার হচ্ছিল, আর ঠিক তখনই একটা গাড়ি ধেয়ে এল তার দিকে। পাপা! আরিয়ান আর কিছু না ভেবে ছুটে গেল। বাবাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির সামনে পড়ে গেল সে। মুহূর্তের মধ্যে সবকিছু ধোঁয়াশা হয়ে যায়। রক্তে ভিজে গেল সাদা ব্রাউজার, উন্মুক্ত রাস্তায় ছড়িয়ে পড়ল অব্যক্ত যন্ত্রণা। হাসপাতালের কেবিনের নরম আলোয় সময় যেন থমকে আছে। নিঃশব্দে শুয়ে থাকা আরিয়ানের নিঃশ্বাস চলমান, অথচ জোরটা যেন শরীরের প্রতিটি কোণে ঘুম পাড়িয়ে রেখেছে তাকে। তার চারপাশের পৃথিবী সচল, কিন্তু সে নিজে যেন স্থবির। হঠাৎ করেই কোনো এক নারীকণ্ঠ ভেসে আসে, নরম, অথচ কাঁপা কাঁপা। এই কেমন অবস্থা আপনার, নেতা সাহেব? হাসপাতালের বেডে শুয়ে থাকার মতো মানুষ তো আপনি নন। তাহলে কেন এভাবে পড়ে আছেন? আমার খুব কষ্ট হচ্ছে। জানতে চাইবেন নাকি আমি? এই অচেনা মেয়েটি, যে আপনাকে এভাবে বিরক্ত করছে? শব্দগুলো স্পষ্ট, অথচ মুখটি ধরা দেয় না। কোথায় যেন এক অজানা ব্যথায় কুঁকড়ে ওঠে আরিয়ানের হৃদয়। সে অনুভব করে, তার এতদিন ধরে খুঁজে বেড়ানো সেই অদ্ভুত মেয়েটি আজ সেই এসে ধরা দিচ্ছে। কিন্তু শরীর যেন নিষ্ক্রিয় হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া জানাতে পারছে না সে। কিছুক্ষণ পর হুট করেই চোখ খুলে ফেলে আরিয়ান। চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। তারপরই এক আকুলতা চেপে ধরে তাকে। পাগলের মতো হাতের ক্যানোলা ছিঁড়ে ফেলে মাটিতে ঝাঁপিয়ে পড়ে অসহায় চিৎকার করে, পাপা! মেয়েটা এখানে এসেছিল। তাকে খুঁজে আনুন, নয়তো পালিয়ে যাবে। আশফাক, মমতা আর সান্ডি ছুটে আসে। কি করছিস, আরিয়ান? শান্ত হ। আশফাক কঠিন স্বরে বলে। মা, বিশ্বাস করো, মেয়েটা এসেছিল। আমি স্পষ্ট শুনেছি তার কণ্ঠ, সে কাঁদছিল। মমতা তার কপালে হাত রেখে বলে, না বাবা, আমরা সবাই বাইরে ছিলাম, কেউ এখানে ঢোকেনি। সানভিও মাথা নাড়ে, ভাই, প্লিজ রেস্ট নিন। আমরা সবাই বাইরে ছিলাম, কেউ আসেনি এখানে। কিন্তু আরিয়ানের বিশ্বাস হয় না। নার্স এসে আরেকটি ঘুমের ইনজেকশন প্রয়োগ করে, কারণ এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন। আরিয়ান ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে, অথচ অন্তর জুড়ে সেই অচেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকে। 4 দিন পর অবশেষে আরিয়ান বাসায় ফিরল। মমতা সকাল থেকেই নানান রকম খাবার রান্না করেছেন ছেলের জন্য। গাড়ির শব্দ পেতেই ছুটে বেরিয়ে আসেন তিনি। ছেলে এখন অনেক ক্লান্ত, ভেতরে যাও। যা বলার পরে বলো, আশফাক ঠান্ডা স্বরে বলেন। মমতা চুপ হয়ে যান, যদিও ভেতরে ভেতরে অনেক কথা জমে আছে। আস্তে আস্তে আরিয়ান এসে সোফায় বসে, তখনই মিনা এক গ্লাস দুধ এগিয়ে দেয়। আরিয়ান বিরক্ত হয়ে বলে, বাবা, দুধ খাবো না। আমি ছোট নই। মা, তোমরা এসব সরিয়ে নাও। আই হেট দিস। হঠাৎ ফোন বেজে ওঠে। এক অপরিচিত নম্বর। আরিয়ান জানে কে হতে পারে। তবুও আজ আর বিরক্ত নয়, বরং তার ঠোঁটের কোণে এক অজানা হাসি খেলে যায়। ফোন রিসিভ করতেই অপরিচিত কণ্ঠস্বর আবারও ভেসে আসে। নেতা সাহেব, দুধটা খেয়ে নিন। আপনার শরীর এখনো ভালো নেই। চমকে ওঠে আরিয়ান। মেয়েটি, সে তো সব জানে, সব দেখে, অথচ ধরা দেয় না। তার ভেতরে এক অস্থিরতা খেলে যায়।
কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে। মেয়ে, এই লুকোচুরি বন্ধ করো। বিশ্বাস করো, কষ্ট কম পাবে। কোথায় আছো বলো। মেয়েটির কণ্ঠস্বর হাসির আবরণে ঢেকে যায়। উহুম। যদি ভালোবেসে বলতেন তাহলে ধরা দিতাম, কিন্তু শাস্তি দেওয়ার জন্য বললে লুকোচুরি চলতেই থাকবে। আমি বলছি না, চোখ বন্ধ করুন, অনুভব করুন। দেখবেন আমি সব সময় আপনার পাশে। আরিয়ান নিশ্চুপ। মেয়েটি আবার বলে, নেতা সাহেব? হু, ভালোবাসেন আমাকে? আরিয়ান কিছুক্ষণ নীরব থাকে, তারপর বিরক্তিতে ঠোঁট কামড়ে ফেলে কণ্ঠ রুক্ষ হয়ে ওঠে। ভালোবাসা? মাই ফুড এফ দিস লাভ বলে কল কেটে দেয় সে। তারপর উঠে গিয়ে নিজের রুমে শুয়ে পড়ে। বাইরে তখন বিকেলের আলো ম্রিয়মাণ, কিন্তু তার হৃদয়ের অস্থিরতা যেন ক্রমশ বেড়েই চলেছে। সকালটা ছিল অন্য দিনের চেয়ে একটু আলাদা। অফিসে ঢুকতেই সবাই আরিয়ানকে স্বাগত জানালো। সুস্থ হয়ে ফিরে আসায় কর্মীরা স্বস্তি প্রকাশ করছিল, কিন্তু সে কারো প্রশংসায় কান না দিয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল, সানভি প্রবেশ করল। কে করেছে? আরিয়ান ঠান্ডা গলায় জানতে চাইল। সানভি নিঃশ্বাস ফেলল, যেন বহুদিনের জমে থাকা এক রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। জানি না ভাই, তবে প্রমাণসহ ঘটনাটা নেটেও পাবলিশ করা হয়েছে, এরপর পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ কি কিছু বলেছে? আমি জানতে চেয়েছিলাম, কিন্তু তারা নিশ্চিত নয়। শুধু একটা মেয়ের কথা বলেছে। আরিয়ানের ভ্রু কুঁচকে গেল। সে ক্ষোভ চেপে বড় বড় শ্বাস নিতে লাগল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, অচেনা এক নাম্বার থেকে। দ্বিধা না করে সে রিসিভ করল। ওপাশ থেকে ভেসে এলো অচেনা সেই নারী কণ্ঠ, কণ্ঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর শ্লেষের মিশ্রণ। কেমন আছেন নেতা সাহেব? রাগে গলা ধরে আসছিল আরিয়ানের, কিন্তু নিজেকে সংযত রাখল। মেয়েটি আবার বলল, আরেকবার বল। কথাটা শেষ হওয়ার আগেই রাগে ফেটে পড়ল আরিয়ান। কি চাও তুমি? টাকা পয়সা লাগবে? যা দরকার সব দেব, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে নাক গলানো বন্ধ করো। আমার শিকার হাতছাড়া হয়ে গেছে তোমার জন্য। আমি চাই না আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব থাকুক। আমি যদি তোমাকে খুঁজে পাই, কুত্তার মতো কেটে কেটে খাওয়াবো, বুঝলে? অপর প্রান্তে কিছুক্ষণ নীরবতা। তারপর মেয়েটির সুর যেন বদলে গেল, নরম হয়ে এল তার কণ্ঠ। ক্ষমা করবেন নেতা সাহেব, আমি আপনাকে খুব ভালোবাসি, তাই চুপচাপ বসে থাকতে পারিনি। যে লোকটা আপনাকে মারতে চেয়েছিল, তাকে খোলা মাঠে ছেড়ে দিলে আরো অন্যায় করত। তার চেয়ে বড় কথা, আপনি সুস্থ হলে নিশ্চয়ই তাকে মেরে ফেলতেন। এতে আপনারই ক্ষতি হতো। আমি বুঝতে পারিনি আমার উপস্থিতি আপনার জীবনে এতটাই বিরক্তিকর। আজকের পর থেকে এই অচেনা মেয়েটির কোনো অস্তিত্ব আপনার জীবনে থাকবে না। কথা দিলাম। ভালো থাকবেন আমার প্রিয় নেতা সাহেব। বলেই ফোন কেটে দিল মেয়েটি। আরিয়ান অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে রাগের বশে কি বলেছে সেটাও ভালোভাবে মনে নেই, কিন্তু মেয়েটার শেষ কথাটা তাকে নাড়িয়ে দিল। এই অচেনা মেয়েটির কোনো অস্তিত্ব আপনার জীবনে থাকবে না। কেন যেন মনে হলো, সত্যিই যদি সে চলে যায়, তাহলে সে নিজেও ভালো থাকবে না। তাড়াতাড়ি নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরই বুঝতে পারল ফোন বন্ধ। সানভীরের কণ্ঠ ক্লান্ত, নিরাশ। হালকা কাঁপুনি লেগে আছে তার গলায়। ভাই, আজকে 5টা কালেক্ট করলাম, আর হচ্ছে না। গত 1 মাস ধরে কত মেয়ের ভয়েস রেকর্ড আনলাম, কিন্তু কিছুই মিলছে না। মনে হয় মেয়েটা সত্যিই হারিয়ে গেছে। আরিয়ান ফুঁসে উঠল, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। যতদিন না পাচ্ছি, ততদিন খুঁজবি। দরকার হলে বছরের পর বছর খুঁজবি, তাও আমার তাকে চাই। যা, এখন আমার সামনে থেকে সর।
পুরো বাংলাদেশ একসাথে করে হলেও খুঁজ। 1 মাস পেরিয়ে গেছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত সে পাগলের মতো খুঁজেছে মেয়েটাকে। আনাচে কানাচে, অন্ধকার গলি থেকে আলোর শহর, কোথাও নেই সে। সেদিন যদি সে ওভাবে কথা না বলতো, যদি একটুও সংযত হতো, তাহলে হয়তো সেই অচেনা অদ্ভুত মেয়েটা আজও তার সঙ্গে কথা বলতো। ভেতরটা মোচড় দিয়ে ওঠে, বুকের গভীরে তীব্র যন্ত্রণা বাজে। চুলের মুঠো ধরে নিজের মাথাটা দেয়ালে ঠেকিয়ে ফিসফিস করে ওঠে, কোথায় তুমি? রাত প্রায় 2টা বাজে। শহরের বাতাসে তখন নিস্তব্ধতার ছোঁয়া, রাস্তার লাইটগুলো ক্লান্ত চোখে জ্বলছে। ধীর পায়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলো আরিয়ান। ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, সোফায় বসে অপেক্ষা করছে মমতা। গভীর রাতেও তার মায়ের চোখে যেন এক ধরনের অস্থিরতা খেলা করছে। ছেলেকে দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। কি মা, এখনো ঘুমাওনি? কথার মধ্যে ক্লান্তি লুকানোর ব্যর্থ চেষ্টা করলো আরিয়ান। মমতা স্থির দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। তোর আসতে দেরি হলো কেন? কাজ ছিল মা। এভাবে আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, বলে দিলাম। স্বাভাবিক স্বরে উত্তর দিল সে। এ তোর কেমন পাগলামি আরিয়ান? না তুই মেয়েটাকে ঠিকমতো দেখেছিস, না ওর সম্পর্কে কিছু জানিস, তাও এমন পাগলামি কেন রে? মমতার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। এক মুহূর্ত নীরব থাকে আরিয়ান, তারপর নিঃসংকোচে বলে, মা, আমি কিছু জানি না। শুধু জানি যে কোনোভাবে ওকে আমার চাই। বলেই সোজা নিজের রুমে চলে যায়। মমতা হতভম্ব হয়ে ছেলের চলে যাওয়া দেখেন, এক অজানা আশঙ্কা তার বুকে শিকড় গেড়ে বসে। সকাল 8টা। নিচে কোলাহলের শব্দ হচ্ছে, যেন বাসায় নতুন কেউ এসেছে। কিন্তু তাতে আরিয়ানের কিছুই আসে যায় না। বিছানায় অলস ভঙ্গিতে পড়ে থেকে মাকে ডাক দিল। মা, একটা কফি পাঠাও। তারপর ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে, গায়ে শুধু একটা সাদা তোয়ালে জড়ানো। প্রশস্ত বুকের ওপর দিয়ে ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। তার এই অবস্থায় যে কোনো মেয়েরই চোখ আটকে যাওয়ার কথা। ঠিক তখনই, ছি ছি, দাঁড়ান দাঁড়ান। ভ্রু কুঁচকে তাকালো আরিয়ান। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, স্কাই ব্লু টপ আর প্লাজো পরা, ঝুঁটি বাঁধা চুল, উজ্জ্বল গায়ের রং। মেয়েটার চোখ বন্ধ, যেন কিছু না দেখার চেষ্টা করছে। এই মেয়ে, তুমি কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছ? আর কে তুমি? কঠিন স্বরে বলল সে। মেয়েটা চোখ বন্ধ রেখেই জবাব দিল, বাহ, এখন বুঝি তোমার রুমে ঢুকতে গেলে অনুমতি লাগবে? আরিয়ান বিরক্ত হলো। তোমার পরিচয় দাও। আরে, আমি রোজা। তোমার জন্য কফি নিয়ে আসছিলাম, কিন্তু এসে এই কাণ্ড দেখব, কে জানতো? ওহ, এই বলতো, কখন আসলি? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া ঢুকবি, যে কোনো সিচুয়েশন দেখার প্রস্তুতি নিয়ে ঢুকবি না? ভুল হয়ে গেছে। আর পারমিশন না নিয়ে ঢুকবো না, প্রমিস। মুচকি হাসল রোজা, কিন্তু তার চোখে ভয় মিশে আছে। আরিয়ান এক ধাপ এগিয়ে এল। এই বানর ছেলে, কি করছো? ছোটবেলায় রোজা পেয়েছো নাকি এখানে? রোজা চোখ বড় বড় করে বলল, হা। তোর তো দেখি সব মনে আছে। তাহলে এটাও মনে থাকার কথা, ছোটবেলার এলোপাতারি মারগুলো। চোখে শয়তানি হাসি ঝিলিক দিল আরিয়ান। রোজা এবার চোখ তুলে তাকালো, আরিয়ানের একদম কাছেই নিজেকে আবিষ্কার করলো। ভয়ের রোগ গিলে নেয়। তার নাকের খুব কাছে পুরুষালী সুগন্ধ ছড়িয়ে পড়ছে, যা মুহূর্তেই তার চিন্তাগুলো এলোমেলো করে দিল। রোজার বেহাল অবস্থা দেখে একটু পিছু হাঁটে আরিয়ান। যা, এখন আমার রুম থেকে। এরপর থেকে হুটহাট ঢুকবি না। রোজা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, বুকের ভেতর টিপটিপ শব্দ হতে থাকে। কিন্তু রোজা চলে যেতে আরিয়ান অদ্ভুত এক অনুভূতির সম্মুখীন হলো।
ওকে দেখে কেন যেন মনে হচ্ছে কোথাও আগেও দেখেছে, কিন্তু সেটা তো অসম্ভব, কারণ রোজা এত বছর দেশের বাইরে ছিল। তাহলে? আরিয়ান দ্রুত শার্টের বোতাম লাগিয়ে নিচে নামে। লিভিং রুমে গিয়ে দেখে আশফাক, মমতা আর আয়রা সোফায় বসে গল্প করছে, আর পাশেই রোজা ছোট বাচ্চাদের মতো টিভির সামনে বসে ডুবে আছে কার্টুনের জগতে। আরিয়ান হাসিমুখে এগিয়ে গিয়ে আয়রার সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ফুফি, কেমন আছো? আয়রা স্নেহ ভরে তার দিকে তাকায়। ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তোমরা কখন আসলে? কালকে এসেছি। তুই বাসায় ছিলি না, তাই দেখা হয়নি, আয়রা উত্তর দেয়। ও আচ্ছা। আরিয়ান এক ঝলক মায়ের দিকে তাকায়। মা, পাপা, আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো। পাশ থেকে রোজা মুখ বাঁকিয়ে বলে, আরিয়ান ভাইয়া, আজ আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? আরিয়ান হাসে। হুম, বিকেলে রেডি থাকিস। এতটুকু বলেই দরজা খুলে বেরিয়ে যায় সে। অফিসে আরিয়ান টেবিলে হাত রেখে দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে একরাশ অস্থিরতা। ফোনটা একবার হাতে নেয়, আবার রেখে দেয়। সামনে চেয়ারে বসে থাকা সানভি তার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে। সানভি, কোনো আপডেট আছে? সানভি দীর্ঘশ্বাস ফেলে। ভাই, বড় বড় হ্যাকার দিয়ে চেষ্টা করলাম, কিন্তু কিছুই কাজ হচ্ছে না। আরিয়ান ক্ষণিকের জন্য চুপ থাকে, তারপর ম্লান হেসে বলে, অদ্ভুত, তাই না? যেই মেয়েটা একসময় আমাকে বিরক্ত করে রাখত, আজ সে নেই, অথচ আমি সেই বিরক্তিটাকেই মিস করছি। তার দুষ্টুমিভরা কথাগুলো যেন কানে বাজছে। আমি আর পারছি না, সানভি। সানভি কাঁধ ঝাঁকিয়ে বলে, ভাই, আমি হলে কখন ভুলে যেতাম। আরিয়ান চোখ বন্ধ করে মাথা নাড়ে। তুই আমার জায়গায় থাকলে বুঝতি, মানুষের অবাধ্য জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। সানভি কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাই, যদি মেয়েটাকে খুঁজে পান, তখন কি করবেন? আরিয়ান গভীর দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে থাকে। ঠোঁটে একরকম দৃঢ়তা খেলে যায়। আগে 2টা থাপ্পড় দেব, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। তারপর? সানভি আগ্রহ নিয়ে তাকায়। তারপর কি ভাই? আরিয়ান হেসে ফেলে। তারপর বিয়ে করে তাকে সারা জীবন শাস্তি দেব। যে কারণে লুকোচুরি খেলছে, সেটাকেই সত্যি বানাবো। সানভি স্তব্ধ হয়ে যায়। আরিয়ান চেয়ার টেনে বসে চোখে খেলা করে এক সন্ধ্যার প্রতিশ্রুতি। বিকেলের রোদ যখন ধীরে ধীরে কমে আসছে, তখন আরিয়ান বাড়িতে ফিরে আসে। আজ তার বিশেষ তাড়া ছিল, কারণ সে রোজাকে কথা দিয়েছে যে তাকে ঘুরতে নিয়ে যাবে। রোজা ছোটবেলায় কতটা দুরন্ত ছিল, আরিয়ান স্পষ্টই মনে করতে পারে। কিছু করুক বা না করুক, তার ছোটবেলার খেপাটে স্বভাবের জন্য প্রায়ই এলোপাতাড়ি মার খেত সে। সেই স্মৃতি মনে পড়তেই হেসে ওঠে আরিয়ান। এই মুহূর্তে সে বসে আছে গাড়ির বনেটে হেলান দিয়ে, রোজার অপেক্ষায়। কিছুক্ষণ পর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে রোজা। তার পরনে গোল্ডেন কালারের শাড়ি, যার গা বেয়ে নেমে এসেছে কালো বিটের সূক্ষ্ম কাজ। বিকেলের নরম আলোয় সে যেন এক অন্যরকম সৌন্দর্যের ছটা ছড়াচ্ছে। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায়। মনে হয় তার হৃৎপিণ্ড যেন আচমকাই নিজের ইচ্ছে মতো চলতে শুরু করেছে। সে বুঝতে পারে না ঠিক কি হচ্ছে তার সাথে। রোজার কাছে এসে ছুটকি মেরে বলে উঠল, কেমন লাগছে? আরিয়ান হেসে বলল, শেওলা গাছের পেতনির চেয়েও ভয়ঙ্কর। রাস্তায় তো মানুষ আমাকে দেখে ভয় পেত, এখন তো তোকে দেখে ভয় পাবে। রোজার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। ভ্রু কুঁচকে এসে বলল, হুম। এই জন্যই তো বানরের কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে নেই। আরিয়ান চোখ সরু করে তাকিয়ে বলে, তোর সাহস হয় কিভাবে? এই এলাকার হ্যান্ডসাম সুদর্শন ছেলে আরিয়ান চৌধুরীকে বানর বলার? জানিস কত মেয়ের লাইন পড়ে থাকে?
রোজা ঠোঁট বাঁকিয়ে বলল, ছায় পড়ে থাকে। আরিয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এই মুখ সামলে কথা বল। চল, এখন ঝগড়া করার মুড নেই। রোজা আর কিছু বলে না, একরকম জোর করেই তার হাত ধরে গাড়ির দিকে নিয়ে যায় আরিয়ান। বাইরে তখন সন্ধ্যার আলো আঁধারি নেমে এসেছে। রোজা উচ্ছ্বাসে এদিক সেদিকে ঘুরে দেখছে। তার আঙুল প্রাচীন দেয়ালের গায়ে স্পর্শ করে, যেন সে অতীতের গল্পগুলো অনুভব করার চেষ্টা করছে। ইতিহাসের রহস্যময় সৌন্দর্য তাকে মোহিত করছে, অথচ পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান নির্বিকার। আমাকে একটা ছবি তুলে দেবে, আরিয়ান ভাইয়া? রোজা আবদার করতেই আরিয়ান ভ্রু কুঁচকে তাকালো। আমাকে কি পেয়েছিস বলতো? রোজা হাসল, কেন, আমার ক্যামেরাম্যান। আরিয়ান নাক কুঁচকে বলল, হাসিয়ে চড় দেব একটা। যা ইচ্ছে তাই বলিস না। রোজা চুপসে গেল। কেন যে এই ছেলেটার সঙ্গে কথা বলতে গেল সেটাই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ান নিজেই বলল, ঠিক আছে, তুই পোজ দে, আমি তুলে দিচ্ছি। না হলে বাসায় গিয়ে আবার নেকা কান্না দিবি। রোজা রাগ দেখালো না, বরং মন দিয়ে পোজ দিল। বেশ কয়েকটা ছবি তোলার পর তারা আবার ঘুরে বেড়াতে লাগলো। দিনটা বেশ সুন্দর কাটলো। সন্ধ্যার ঠিক আগে তারা বাড়ির পথে রওনা দিল। গাড়িতে বসতেই রোজা আবার একটা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি কাউকে ভালোবাসো আরিয়ান ভাইয়া? আরিয়ান একটু অবাক হয়ে তাকালো। না, কেন? রোজা কাঁধ ঝাঁকাল, এমনি জানতে চাইলাম। আরিয়ান চোখ শুরু করে তাকালো। এই, ওয়েট ওয়েট, তুই আবার কারো প্রেমে পড়লি না তো? তাহলে তো বেচারা আমার বাপ মায়ের স্বপ্ন ভেঙে যাবে। তার ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি। রোজা চোখ ঘুরিয়ে বলল, তোমার বাপ মায়ের স্বপ্ন ভাঙবে না। আরিয়ান ভ্রু উঁচিয়ে তাকালো। তুই এত শিওর কিভাবে হচ্ছিস? রোজা মুচকি হেসে বলল, ও, তুমি বুঝবে না। আচ্ছা, এটা বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? প্রশ্নটা শুনে আরিয়ান একটু থমকাল। মুহূর্তের জন্য কোথাও হারিয়ে গেল যেন। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, না, কাউকে ভালোবাসি না। আমার সাবজেক্টে ভালোবাসার জায়গা নেই। রোজা হাসল। ভালোবাসা কি পড়ার বিষয় নাকি যে সাবজেক্টে খুঁজবে? এটা তো না চাইতেন হয়ে যায়। আরিয়ান চোখ পাকিয়ে বলল, তুই কি ভালোবাসার অধ্যায় শিখাবি? চল, বাসায় যাই। বাড়ি ফিরে সন্ধ্যার আবছা আলোয় বসার ঘরে বসে রোজা। পাশে বসে আছে আয়রা, মমতা আর আশফাক। সবাই গল্পে মেতে আছে। আরিয়ান এসে সরাসরি নিজের রুমে চলে গেল। তখনই আশফাক ডাক দিল, এইদিকে আয় আরিয়ান। আরিয়ান আশফাকের পাশে বসতেই তিনি বললেন, পরশু তোর আর রোজার এনগেজমেন্ট আছে। সময় মতো বাসায় থাকিস। কি বলছো পাপা? মাথা ঠিক আছে? আরিয়ান বিস্ময়ে তাকালো। আশফাক গম্ভীর কণ্ঠে বললেন, আর কতদিন পাগলামি করবি? ওই অচেনা মেয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় নষ্ট করেছিস। তোর আর রোজার বিয়ে তো অনেক আগেই ঠিক হয়ে আছে। রোজা চুপ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। সে কিছু বুঝতে পারছে না। আরিয়ানের মুখে কোনো অভিব্যক্তি নেই, কঠিন হয়ে আছে পুরো চেহারা। হঠাৎ করেই সে উঠে দাঁড়ালো। মেয়েটাকে না পেলেও আমি অন্য কাউকে বিয়ে করব না। আর রোজাকে নিয়ে এমন কিছু ভাবিনি কখনো। এই বিয়ে আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলে হুড়মুড় করে বাসা থেকে বেরিয়ে গেল আরিয়ান। পেছনে পড়ে রইল এক হতভম্ব রোজা আর চুপচাপ বসে থাকা বাকিরা। বাড়ি আয় আরিয়ান। রোজা আর আয়রা আজ চলে যাবে, হয়তো আর কখনো দেখা হবে না। ফোনের ওপাশ থেকে মমতার কণ্ঠে এক ধরনের আকুতি। আরিয়ান কোনো উত্তর দেয় না। গত কয়েকদিন ধরে রাগে অভিমানে বাড়ি ছাড়া সে। নিজের ভেতরের ঝড়টা যেন থামছে না। একদিকে সে মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে হুট করে বিয়ের প্রসঙ্গ, সব মিলিয়ে বড্ড বিপর্যস্ত লাগছে তাকে। ক্লান্ত, বিধ্বস্ত মনে হচ্ছে নিজেকে।
বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা চেপে বসেছে। যে মেয়েটা তাকে একসময় দম বন্ধ করা বিরক্তির মতো লাগতো, আর সেই তার অস্তিত্বের গভীরে দোলা দিচ্ছে। কিন্তু সে নেই, কোথাও নেই। মায়ের ফোনের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় সে। আজ তাকে বাড়ি ফিরতেই হবে। বাসায় ঢুকতেই চোখে পড়ে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আয়রা, আশফাক, মমতা কথা বলছে, আর মিনা তাদের জন্য নাস্তা আনছে। আরিয়ান মাথা নিচু করে সামনে গিয়ে দাঁড়ায়। আয়রা প্রথমে কিছু না বলে শুধু পাশের জায়গাটা দেখিয়ে বলে, এইদিকে আয় বাবা। আরিয়ান চুপচাপ গিয়ে বসে। আয়রা এবার একটু থেমে বলে, আমরা তোমার উপর কোনো কিছু চাপিয়ে দেব না আরিয়ান, কিন্তু একটা কথা তো সত্যি, আমার মেয়েটা তোমাকে ছোট থেকে ভালোবাসে। ওর মাথায় শুরু থেকেই ঢুকে গিয়েছিল যে তার জীবনসঙ্গী তুমি। আর তাই আজ পর্যন্ত ও কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি। তোমার মনে অন্য কেউ আছে এটা জেনে ও নিজেই বিয়ে থেকে সরে গেছে। শেষবারের মতো ওর সাথে একটু কথা বলে এসো। ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। আরিয়ান একবার সবার মুখের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে ছাদের দিকে হাঁটতে শুরু করে। ছাদে পা রাখতেই চমকে ওঠে সে। রোজা, বেগুনি শাড়িতে যেন আকাশের নীলে মিশে যাওয়া এক অপার মায়া। শাড়ির আঁচল বাতাসে দুলছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আর চোখ থেকে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রু। আরিয়ান থমকে দাঁড়ায়। বুকের ভেতর কেমন একটা শূন্যতা অনুভব হয়। এতদিন ধরে যে অজানা মেয়েটাকে খুঁজছিল, তার জন্য দৌড়াচ্ছিল, তাকে কষ্ট দিয়ে জীবন থেকে সরিয়েছে, এখন আবার রোজাকে কষ্ট দিতে হচ্ছে তার। ধীরে ধীরে রোজার পাশে গিয়ে দাঁড়ায় সে। সরি, শেওলা গাছের পেতনি। রোজা পাশ ফিরে তাকায় না, শুধু মৃদু স্বরে বলে, কি জন্য ক্ষমা চাইছ? তোকে কষ্ট দেওয়ার জন্য। রোজা এবার গভীর দৃষ্টিতে তার দিকে তাকায়, তোমার কি তাই মনে হয়? আরিয়ান হতভম্ব হয়। কেন যেন তার গলা শুষ্ক হয়ে আসে। তোর কথার ধরন, কণ্ঠটা খুব চেনা লাগে। কেন বলতো? রোজা হেসে ফেলে। সেই হাসির মধ্যে বিষাদের ছায়া। আমাদের কি এই দিনে প্রথম দেখা? ছোটবেলায় কত কথা হয়েছে, হয়তো মনে রাখতে চাওনি। আরিয়ান কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু শব্দগুলো যেন আটকে যায় গলায়। কি চাস তুই এখন? রোজা এবার চোখের জল মুছে ফেলে। গভীর স্বরে বলে, যা চাই তা পাবো তো? পাওয়ার মতো হলে পাবি। যদি বলি, আমি তোমাকে চাই? এক মুহূর্তের নিস্তব্ধতা। আরিয়ান ধীরে ধীরে বলে, না, তা সম্ভব নয়। আমি অন্য কারোর। কথাটা বলেই ঘুরে যেতে চায় সে, কিন্তু ঠিক তখনই পেছনে থেকে একটা শব্দ আসে। নেতা সাহেব। আরিয়ান হতভম্ব হয়ে যায়। গলার স্বরটা সেই অচেনা মেয়ের সেই ডাকটা। ধীরে ধীরে পিছন ফিরে তাকায় সে। রোজা তার দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছে। তারপর বলল, নেতা সাহেব, আমি তোমাকে ভালোবাসি। আরিয়ানের শরীরে যেন আগুন ধরে যায়। ক্ষোভে, বিস্ময়, দুঃখে, আবেগে একসাথে ফেটে পড়ে সে। এক ঝটকায় এগিয়ে এসে তার গালে চড় বসিয়ে দেয়। ছিটকে পড়ে রোজা। কিছুক্ষণ মেঝেতে বসে থাকে সে, তারপর ধীরে ধীরে ওঠার চেষ্টা করে। আরিয়ান যখন তাকে ধরতে যাবে ঠিক তখন, ছি ছি, আমার ধরবেন না। আমাদের এখনো কোনো হালাল সম্পর্ক তৈরি হয়নি যে যখন তখন স্পর্শ করবেন। আরিয়ান একদম থমকে যায়। এই মেয়ে কি বলে? এই কথায় কথায় ছি ছি করিস কেন? এতদিন আমার এই অবস্থা করে মজা নেওয়া হচ্ছে। আমি কেন করতে যাব, যা করার তুমি তো করছো। অভিমানী সুরে কথাটা বলে রোজা। আরিয়ান ভাবতে শুরু করে, যে মেয়ে এতদিন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আর সেই এমন কথা বলছে। মুহূর্তের মধ্যে রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু একসাথে বিস্ফোরিত হয়। সে কোনো কথা না বলে রোজাকে কোলে তুলে নেয়। রোজা ধস্তাধস্তি করতে থাকে, এই অসভ্য নেতা সাহেব।
কি করছেন? ছাড়ুন আমাকে, আমার অস্বস্তি লাগছে। চুপ। অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত থাক ফাজিল মেয়ে। কম জ্বালাস নি আমায়। নিচে নেমে আসতেই সবাই হতবাক হয়ে যায়। আশফাক বিস্মিত কণ্ঠে বলে, কি হলো, আবার মেয়েটাকে কোলে নিয়ে ঘুরছিস কেন? আরিয়ান নির্লিপ্ততা স্বরে বলল, তোমাদের মেয়ের নাকি আমার কোলে চড়ার শখ বেশি, তাই পূরণ করছি। আর হ্যাঁ, কাল আমাদের বিয়ে হবে। বড় করে করতে হবে না, পরে করো। এখন ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করো। সবার মাথায় যেন বজ্রপাত হলো। সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, নাকি বিয়ের আয়োজন করবে? এই কথা বলে রোজাকে কোলে নিয়েই সিঁড়ির দিকে হাঁটা দেয় আরিয়ান। মমতা হতভম্ব হয়ে বলল, মেয়েটাকে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছিস? আরিয়ান এবার একটু হাসল, মা, তোমাদের এই মেয়েটা বড্ড ফাজিল। সুযোগ পেলেই উড়ে যাবে। এবার আর ভুল নয়। নিয়ে যাচ্ছি আমার রুমে। রোজা লজ্জায় মুখ লুকিয়ে ফেলে আরিয়ানের বুকে। আরিয়ান রোজাকে তার রুমে নিয়ে গিয়ে খাটে বসায়, তারপর কোনো ভূমিকা ছাড়াই সে ফোন বের করে একটা গান চালিয়ে দেয়। স্পিকারের ভলিউম বাড়িয়ে দেয় একদম উচ্চমাত্রায়, যেন এই মুহূর্তে তার আনন্দের বাঁধ ভেঙে গেছে। গান বাজতেই তার ঠোঁটে এক চঞ্চল হাসি খেলে যায়। গানের তাল মেলাতে শুরু করে সে, মাথা দোলায়, হাতে ছন্দ তোলে। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার দেবে ভাসাবে মন বাহার। রোজা বিস্ময়ে তাকিয়ে থাকে। এই ছেলেটা আসলে কি মানুষ নাকি কোনো অনিয়ন্ত্রিত ঝড়? আরিয়ান কোনো পরোয়া করছে না, সে একেবারে নিজের মতো গান নিয়ে উঠেছে। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার। আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়। রোজার বুকের ভেতর কেমন যেন অস্থিরতা তৈরি হয়। তার গালে গরম অনুভব হয়, আর মন বলে, এই ছেলেটা পুরো পাগল। অন্যদিকে স্পিকারের জোরালো শব্দে সবাই গানের কথা স্পষ্ট শুনতে পায়। আশফাক মজা পেয়ে মমতার দিকে তাকিয়ে বলে, ছেলে দেখি আমার চেয়েও বেশি রোমান্টিক। মমতার সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেলে। তার চোখে বিরক্তির ঝলক খেলে যায়। ছি, লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? কোথায় কি বলতে হয় জানেন না? অসভ্য লোক। আশফাক একটু বিচলিত হয় না, বরং হাসতে হাসতে বলে, ছি, বউয়ের সামনে স্বামী লজ্জা পায়, এটা কোথায় শুনলে? তাহলে কি আর আমাদের বাচ্চা হতো? এখন তো বাচ্চার বাচ্চা হবার সময়। মমতার গা রাগে লজ্জায় জ্বলে ওঠে। তার পাশে তার ছোট বোন দাঁড়িয়ে, অথচ এই লোকের কোনো সংকোচ নেই। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না। তড়িঘড়ি রান্নাঘরের দিকে পা বাড়ায়, যেন যত দ্রুত সম্ভব এই বিব্রতকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আরিয়ান এখনো গানের তালে তালে দুলছে, কখনো চোখ বন্ধ করে গাইছে, আবার কখনো রোজার দিকে তাকিয়ে হাসছে, যেন এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে আনন্দের সময়। রোজা নিঃশব্দে তাকিয়ে থাকে। কিছু বলার নেই, কিছু বোঝারও নেই। সে শুধু অনুভব করতে পারছে, এই ছেলেটা একটা পাগল। না জানি কতটা ভালোবাসলে মানুষ এতটা পাগলামি করে, কিন্তু মুখে বলে না। রাত 9টা। সবার সামনে ধোয়া ওঠা গরম খাবার সাজানো, সবাই একে একে বসে গেছে টেবিলে। আরিয়ান এখনো রোজার হাত শক্ত করে ধরে রেখেছে। সে একবারও ছাড়েনি, এমনকি খাবার তুলতেও অন্য হাতটাই ব্যবহার করছে। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ, যেন হাত ছাড়লেই রোজা কোথাও হারিয়ে যাবে। মমতা বিরক্ত হয়ে চোখ পাকায়। কি রে, মেয়েটাকে একটু শান্তি দে। ছাড় হাতটা। আরিয়ান ফুফির দিকে তাকিয়ে হালকা হেসে বলে, ফুফি, তুমি নিজেই বলো তো, মা যদি কোনো কিছু কষ্ট করে পায়, তাহলে সেটা আগলে রাখে, তাই না? না হলে তো হারিয়ে যেতে পারে। আর তোমার এই মেয়েটা এমন এক ফাজিল, একবার হাত ছাড়া হলে আবার ধরা দেবে কিনা কে জানে। সে কথার মাঝে এক মুহূর্ত থামে, যেন কিছু মনে পড়েছে। এরপর হঠাৎ অবাক হয়ে বলে, ফুফি তুমি জানতে, রোজা আগে থেকেই এখানে ছিল? আইরা কিছুক্ষণ চুপ থেকে মেয়ের দিকে তাকায়।
রোজাও মাথা নিচু করে বসে থাকে। এরপর আয়রা গভীর শ্বাস ফেলে বলে, হ্যাঁ আমি জানতাম। ওহ, এই জন্যই মেয়েটাকে দেখতে চাইলে দেখতে দিতে না তুমি? আশফাক টেবিলের অন্য প্রান্ত থেকে বলে ওঠে, তার কণ্ঠে অদ্ভুত এক মিশ্র ভাব। কেউ আর কোনো কথা বলে না। টেবিলে চামচ কাশির শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। সবাই চুপচাপ খেয়ে উঠে পড়ে। কিন্তু আরিয়ান আবারও রোজার হাত ধরে টান দেয়, চলো রোজা। রোজা কিছু বলে না, নিঃশব্দে তার সাথে হাঁটতে শুরু করে। ঠিক তখনই মমতা দ্রুত হাত বাড়িয়ে রোজার কবজি ধরে ফেলে। কোথায় যাচ্ছি সেই বজ্জাত ছেলের সাথে? রোজা মাথা নিচু করে থাকে, কোনো প্রতিবাদ নেই, কোনো শব্দ নেই। আরিয়ান ধীরগতিতে আশফাকের দিকে তাকায়, ঠোঁটের কোণে হাসির আভাস। আশফাক চৌধুরী, আপনি আপনার বউটাকে সামলান। লজ্জা শরম বলতে কিছু নেই। ছেলে আর ছেলের বউয়ের রোমান্সের মাঝখানে এসে বাধা দিচ্ছে। এত তাগড়া বাজানো কি খুব দরকার? তারপর কোনো প্রতিক্রিয়া দেখার আগেই রোজার হাত ধরে উপরের দিকে উঠে যায়। মমতা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এই কি স্বামী সন্তান পেল সে? যেন লাগামহীন কথা বলাই তাদের নিত্যদিনের অভ্যাস। রাত গভীর হতে থাকে, চারপাশ নিস্তব্ধ। আকাশ জুড়ে সাদা চাঁদ ঝলমল করছে, তার নিচে বসে আছে দুইটি হৃদয়, আরিয়ান আর রোজা। নিঃশব্দ সন্ধ্যার মাঝে কেবল বাতাসের মৃদু শব্দ আর হৃদয়ের অনিয়ন্ত্রিত স্পন্দন শোনা যাচ্ছে। আরিয়ান মাথা রেখেছে রোজার কোলে, তার উষ্ণ শ্বাস রোজার পোশাক ভেদ করে উদরে গিয়ে পড়ছে, আর তাতেই রোজার শরীর কেঁপে উঠছে। দূর থেকে যখন ফোনে কথা হতো, তখন সাহস ছিল, খুনসুটি ছিল, যা ইচ্ছে তাই বলতো। কিন্তু এখন সামনে বসে থাকা মানুষটার এমন স্পর্শে শরীর মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে যাচ্ছে। আরিয়ান তা বেশ বুঝতে পারছে। রোজার এই অস্বস্তির কারণ সে জানে, আর তাই আরো একটু উস্কে দিতে সে রোজার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। রোজা আর সহ্য করতে না পেরে বলে, কি কি করছেন নেতা সাহেব? ছাড়ুন, আমার খুব অস্বস্তি লাগছে। আরিয়ান ঠোঁটের কোণে একচিলতে হাসি এনে বলে, অস্বস্তি লাগুক, এটা তোর শাস্তি। কালকের অপেক্ষায় আছি। আমাকে যেভাবে জ্বালিয়েছিস সব হিসেব মিলিয়ে দেব। রোজা নিশ্চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আরিয়ান আবার বলে, আমাকে এভাবে শাস্তি দেওয়ার কারণটা কি? রোজা কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখের দিকে, তারপর বলে, ছোটবেলায় আমার সঙ্গে অন্যায় করার শাস্তি দিয়েছি। তুমি যেমন ফিরিয়ে দিয়েছ, আমিও তেমনই ফিরিয়ে দিয়েছি। অচেনা মেয়ে সেজেও দেখেছি, কিন্তু তাতেও তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ, ভালোবেসেও ফিরিয়ে দিয়েছ, এই আমি রোজাকে পর্যন্ত। কথা শেষ করার আগেই তার কণ্ঠ বুঝে আসে, বুকের ভেতর দুঃখ জমে ফেটে পড়ে সে ডুকরে কেঁদে ওঠে। আরিয়ান সত্যি বোঝেনি মেয়েটা তাকে এতটা ভালোবাসে। সে না চাইতেও কতবার তাকে কষ্ট দিয়েছে, কতবার তাকে হারিয়ে যেতে বাধ্য করেছে। সে ধীরে ধীরে রোজার চোখের পানি মুছে দেয়, তারপর কপালে, চোখের পাতায় গভীর চুম্বন আঁকে। রোজার কান্না থেমে যায়, সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। আরিয়ান তার গালে হাত রেখে বলে, আমি তোর 3 সপ্তাহের প্রেমে পড়েছি, পাগলি। ছোটবেলায় তোকে জ্বালাতাম, কারণ তখনও তোকে অধিকার খাটাতে জ্বালাতে আমার বেশ ভালো লাগতো। তুই ছাড়া আর কারো সঙ্গে মিশতাম না। অচেনা মেয়েটাকে যদি ভালো না বাসতাম, তাহলে কি পাগলের মতো সারা বাংলাদেশ খুঁজতাম? আমি শুধু তার বিরক্তিকর কথাগুলো খুব মিস করতাম, আর এখন আমার সামনে যে রোজা আছে, তাকে হারানোর ভয়ে আমার অন্তর কেঁপে উঠছিল। যখন শুনি তুই চলে যাবি, তখন আমার 1 সপ্তাহের সাথে ও ভালো পরিচয় ছিল না, তাও কেমন এক অদ্ভুত অনুভূতি অনুভব করছি 3 সপ্তাহের প্রতি, যার কারণে আমি বেশ বিভ্রান্ত হয়। রোজা ফিসফিস করে বলে, তবুও তুমি মুখ ফুটে কখনো বললে না তুমি আমায় ভালোবাসো। আরিয়ান মুচকি হেসে বলে, ভালোবাসা কি মুখে বলাটা জরুরি? বোঝা যায় না? রোজা মাথা নাড়িয়ে বলে, না, বুঝতে চাই না। আরিয়ান এক গভীর শ্বাস নিয়ে বলে, আচ্ছা, যদি মুখে বললেই তোমার সুখ হয়, তাহলে শোনো। তুমি আমার আকাশ, তুমি আমার রাত। তোমায় ছাড়া হৃদয় থাকে অবসাদে মাতো।
তোমার নামে প্রতিটি শ্বাসের আরতি। ভালোবাসি তোমায়, এটাই চিরসত্য কথাটি। আমি তোমাকে ভালোবাসি, রোজা। অনেক অনেক ভালোবাসি। এরপর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে রোজার হাত ধরে বলে, আপনি কি আমার জীবন সঙ্গী হতে ইচ্ছুক, ম্যাডাম? রোজা লজ্জায় মাথা নিচু করে নীরবে সম্মতি জানায়। আরিয়ানার এক মুহূর্ত দেরি না করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদের আলোয় সেদিন দুইটি হৃদয় এক হয়েছিল। রাতের আকাশ সাক্ষী ছিল তাদের ভালোবাসার অমর সত্যের। রোজার ঘুম ভাঙে কারো কণ্ঠস্বর শুনে। চোখ খুলতেই সূর্যের কড়া আলোয় দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয় পরিচিত কিছু মুখ। আয়রা, আশফাক, মমতা আর মিনা দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কিছুটা বিভ্রান্ত হয়ে নিজের দিকে তাকায় রোজা। বুকের ওপর ভারী একটা ওজন অনুভব করে। হতবাক হয়ে দেখে আরিয়ান তার কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। এক মুহূর্তের জন্য রোজার দম বন্ধ হয়ে আসে। চারপাশের হাসির কারণ এখন তার কাছে স্পষ্ট। পাল্টা আরিয়ানকে ধাক্কা দিয়ে জাগাতে শুরু করে সে। নেতা সাহেব। দুঃখ। না না, আরিয়ান ভাইয়া। ধুর, আমি কি বলছি? আরিয়ান, প্লিজ ওঠো। আরিয়ান এক চোখ খুলে বিরক্তির সুরে বলল, কি হলো? কার মা আসছে আবার এমন করে ডাকছ? দুইজন এবার উঠুন, প্লিজ। সবাই দাঁড়িয়ে আছে, দেখছ না? আরিয়ান ধীরে ধীরে উঠে বসে। সামনে বাসার সবাইকে দেখে অনাজ ভঙ্গিতে হাত বাড়িয়ে চুল এলোমেলো করে দিল। তোমাদের কি খেয়ে দেয়ে কাজ নেই? মানুষের ট্রাঙ্ক পানি ঢালা ছাড়া? মমতা ভ্রু কুঁচকে বলল, এই বেয়াদব ছেলে। দিন দিন বানর হয়ে যাচ্ছিস। আরিয়ান নির্লিপ্ততা ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল, হুমম। হব না কেন? তোমরা কি ভালো ভদ্র মেয়ে এনে দিচ্ছ আমার জন্য? রোজা তখনও রাগে ফুঁসছে। মুখ গম্ভীর করে বলল, কি? আমি ভালো না? আশফাক গম্ভীর মুখে বলল, আমার মেয়ের মতো মেয়ে লেখে একবার জন্মায়, বলে দিলাম। আয়রা বিরক্ত হয়ে বলে উঠল, হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। সবাই নিচে আসো। আয়রার ডাকে সবাই ধীরে ধীরে নেমে গেল। মিনা যেতে যেতে হেসে বলল, ভাইজান, ভাবি কিন্তু আপনাকে ভালোই মানিয়ে নিয়েছে। আরিয়ান ঠোঁটের কোণে এক ছিলতে হাসি ফুটিয়ে বলল, যা, আমাদের জন্য 2 প্যাক কফি নিয়ে আয়, মাথাটা ধরেছে। আচ্ছা ভাইজান, যাচ্ছি। বলে মিনা দ্রুত নিচে নেমে গেল। রোজা উঠে দাঁড়ানোর জন্য এগোতেই আরিয়ান তার হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছিস? রোজা অবাক হয়ে বলল, আমার রুমে। না, আমার রুমে গিয়ে ফ্রেশ হ। রোজা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কেমন কথা হলো? কোনো কথা নয়, আমি যা বলছি তাই করবি। রোজা হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করল। বই গেছে তোমার কথা শুনতে। আরিয়ান ঠান্ডা চোখে তাকিয়ে হঠাৎ করেই তার হাত মুছে ধরল। রোজার শ্বাস আটকে আসলো। শুনবি না কথা, তাই তো? হুমম, শুনবো না। আরিয়ান হঠাৎ তাকে কোলে তুলে নিয়ে রুমের দরজা পর্যন্ত পৌঁছে গেল। রোজা অবাক হয়ে যাচ্ছে, কিছু বলার আগেই দরজা বন্ধ হয়ে গেল পেছনে। যা, ফ্রেশ হয়ে নে। রোজা দাঁতে দাঁত চেপে বলল, না, আমি আমার রুমে যাব। আরিয়ান এবার এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা বাহির থেকে লক করে দিল। রোজা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, বুঝতে পারল না কিসের পাল্লায় পড়েছে। নিজের অসহায় অবস্থার কথা ভেবে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে 2-4টা গালি দিল। আর জানালার ওপাশে দাঁড়িয়ে আরিয়ান মুচকি হেসে বলল, এই বেয়াদব মেয়েটাকে বসায় আনতে হবে ভালো করে। চৌধুরী বাড়ির আঙিনা আজ উৎসবের আলোয় আলোকিত। জমায়েত বেশি না, অল্প কয়েকজন নিকট আত্মীয় আর সমাজের রথী মহারথী কয়েকজন নেতা। তবু পুরো বাড়িতে এক অভিজাত সৌন্দর্যের ছাপ। ঝলমলে আলোর রোশনাই যেন রাতের অন্ধকারকে পরাজিত করেছে। আরিয়ান আজ রংধনুর মতো বাহারি রঙের শেরওয়ানি পরে আছে। তার ব্যক্তিত্ব এমনিতেই প্রভাবশালী, আর আজ যেন তিনি রাজপুত্র।
তার পাশেই সানভি, চকোলেট রঙের পাঞ্জাবিতে বেশ মানিয়ে গেছে, চোখে মুখে চিরচেনা দুর্বিনীত হাসি। আপনারা মেয়ে নিয়ে আসুন, বিয়ে পড়ানো শুরু করি, গম্ভীর কণ্ঠে বলেন কাজী সাহেব। আরিয়ান এক হাতে শেরওয়ানির বোতাম ঠিক করতে করতে মুচকি হাসে। হুমম, কাজী সাহেব, আপনিই তো বুঝেন আমাকে। তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, যাতে বউটাও বুঝতে শুরু করে যে সে কার সম্পত্তি হতে যাচ্ছে। ভাই, মুখে লাগাম দেন। নিজের বিয়ের সময় নিজেই এমন বাজে কথা বলছেন। সানভি ভ্রু কুঁচকে বলে, চুপ কর শালা। আরিয়ান ধমক দিয়ে হাসে। আয়রা, মমতা, মেয়েকে নিয়ে এসো, গভীর কণ্ঠে বলে ওঠেন আশফাক সাহেব। হুমম, ভাই, যাচ্ছি, আয়রা সায় দেয়। রোজাকে যখন আনা হয়, পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। রংধনুর মতো বাহারি লেহেঙ্গায় সে যেন এক পরী, মাটিতে নেমে আসা কোনো স্বর্গের দেবী। নরম আলোয় তার মুখাবয়ব রহস্যময় লাগে, চোখে লজ্জার ছোঁয়া, অথচ আত্মসম্মানবোধের দীপ্তি স্পষ্ট। আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারে না। বুকের ভেতর কেমন যেন দমবন্ধ করা অনুভূতি কাজ করছে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা সানভি কানের কাছে ফিসফিস করে বলে, ভাই, চোখ দিয়ে গিলে খাবেন না। রাতটা তো সামনে আছে, তখন দেখবেন। চুপ কর সানভি। আমার সম্পদ, আমার যা ইচ্ছে তাই করব। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলে, রোজাকে পর্দার ওপারে বসানো হয়, এটি তারই ইচ্ছা ছিল, ধর্মীয় আচার মেনেই বিয়ে হবে। কাজী সাহেবের কণ্ঠ ভেসে আসে, দুই পক্ষ তিনবার কবুল বলে, এবং চিরজীবনের জন্য বাধা পড়ে যায় দুটি প্রাণ। রাত গভীর। চৌধুরী বাড়ির আকাশে পূর্ণচন্দ্র জ্বলজ্বল করছে। রোজা জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছে, তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। পেছনে থেকে ভারী হাতের স্পর্শ তার কাঁধে। চেনা স্পর্শ। অবশেষে তোমাকে পেলাম, সৃষ্টিকর্তার অসীম কৃপা। শত ভুল বোঝাবুঝির পর আজ আমরা একসঙ্গে। আরিয়ান ধীরে ধীরে তাকে নিজের দিকে ফেরায়। গভীর চোখে তাকিয়ে বলে, আমার অসময়ের তৃপ্তি তুই, আমার যৌবনের সঙ্গী তুই, আমার বেরং জীবনের রং তুই, আমার না পাওয়া জীবনের একমাত্র প্রাপ্তি তুই। রোজা তাকিয়ে থাকে, যেন মন্ত্রমুগ্ধ। ভালোবাসি, অচেনা মেয়ে, খুব খুব ভালোবাসি। আরিয়ান ফিসফিস করে। রোজার চোখে অশ্রু জমে। আমিও ভালোবাসি আপনাকে, নেতা সাহেব। এক গভীর আবেগের টানে আরিয়ান রোজাকে জড়িয়ে ধরে, কপালে আলতো চুমু খায়। অবশেষে সমাপ্ত ছোট্ট একটি রোমান্টিক গল্প। সমাপ্ত।